টেন্স ইংরেজি গ্রামারের একটা বেসিক টপিক হচ্ছে টেন্স। আর এই টেন্সকে ইংলিশের হার্ট বলা হয়, কারণ হার্ট ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে টেন্স ছাড়াও ইংরেজি গ্রামার শেখাটা কষ্টকর হয়ে পড়ে। ইংরেজি গ্রামার শেখা যায় না। তো সেই টেন্সের ভিডিও নিয়ে আজকের এই ক্লাসটি, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা আজকে টেন্সের ভিডিও দিয়ে হচ্ছে ক্লাসটি শুরু করছি। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে টেন্স শব্দের অর্থ কি। এখানে লেখা আছে টেন্স। টেন্স মানে হচ্ছে কাল বা হচ্ছে সময়। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তো টেন্সের ডেফিনিশন হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ক্রিয়া, আর একটা হচ্ছে সময়। ক্রিয়া মানে হচ্ছে, আমরা জানি যে ক্রিয়ার সহজ বাংলা হচ্ছে কাজ, আর কাজ মানে হচ্ছে ভার্ব। ক্রিয়া মানে হচ্ছে কাজ, কাজ মানে হচ্ছে ভার্ব। তাহলে যেই কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলা হয়। আর এই ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়টা আছে, সময় মানে হচ্ছে টাইম, যে টাইমটাতে কাজটা করা হয় সেটা হচ্ছে টেন্স। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। তো যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এইটা একটা কাজ। আমি আগে তোমাদেরকে পড়িয়েছিলাম, এটা একটা কাজ। ভবিষ্যতে তোমাদেরকে পড়াবো, এটা একটা কাজ। এই যে এক একটা কাজ এক একটা টাইমে সংঘটিত হয়, এই যে টাইমটা বা সময়টা, এটাই হচ্ছে টেন্স। তো সেই টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, যার অর্থ হচ্ছে বর্তমান কাল। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, ফার্স্ট টেন্স মানে অতীত, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা টেন্সই হচ্ছে আবার চার প্রকার করে। প্রথমটা হচ্ছে ইনডিফিনিট বা হচ্ছে সাধারণ। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। পারফেক্ট মানে হচ্ছে পুরো ঘটিত। পুরো ঘটিত পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরো ঘটিত চলমান। পুরো ঘটিত চলমান। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার করে, মানে প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স চার প্রকার: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল হচ্ছে তাহলে তিন প্রকার, প্রত্যেকটা চার প্রকার করে হলে টোটাল হচ্ছে 12 প্রকার। টেন্স সর্বমোট 12 প্রকার। এই 12 প্রকার টেন্স আমাদেরকে ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা ইংলিশ গ্রামারটা খুবই সহজভাবে বুঝতে পারবো। সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমরা প্রথম প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে সাধারণ, টেন্স মানে কাল। সাধারণ, বর্তমান, কাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ হয়, এরূপ বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সাধারণভাবে যে কোনো কাজ, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি পড়াশোনা করি, সূর্য পূর্ব দিকে উঠে, এই যে সাধারণভাবে কোনো কাজ হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তিনটা বিষয় এখানে, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এই তিনটা বিষয় আমাদেরকে জানতে হবে। তো তিনটা বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে ভার্ব।
প্রথম বিষয় হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়া মানে হচ্ছে কাজ। যেমন ক্রিয়া মানে কি, যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইট। ইট মানে হচ্ছে খাওয়া, এটা একটা কাজ। ডু মানে করা, এটা একটা কাজ। রাইট মানে লেখা, এটা একটা কাজ। তাহলে যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায়, যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যেমন ইট মানে খাওয়া, এটা একটা কাজ। ডু মানে করা, এটা একটা কাজ। রাইট মানে লেখা, এটা একটা কাজ। তাহলে যেই শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। এই ভার্বের তিনটা ফর্ম থাকে। ভার্বের তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মটা কি? প্রেজেন্ট ফর্ম হচ্ছে যেমন ডু, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপর হচ্ছে ইট, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এইট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন। তাহলে একটা ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন। টোটাল হচ্ছে তিনটা ফর্ম আমরা পেয়েছি। তো আমরা এখানে সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের এই যে প্রেজেন্ট ফর্মটা, এইটা ব্যবহৃত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। তো আমরা ভার্ব সম্পর্কে পেয়েছি, এখন আমরা শিখব সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট বের করার সহজ উপায় হচ্ছে ভার্বকে কে বা কারা, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলা হয়। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলা হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইট, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইট, হচ্ছে ভার্ব। এই সেন্টেন্সে ইট হচ্ছে ভার্ব, কারণ ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে হচ্ছে খাওয়া। আমি ভাত খাই, এখানে ভার্ব হচ্ছে ইট, ইট দ্বারা কোনো কাজ করা বোঝানো হয়েছে, সুতরাং ইট হচ্ছে ভার্ব। এখন এই ভার্বকে প্রশ্ন করো কে ভাত খায়, কে ভাত খায়, তখন উত্তর আসে আমি ভাত খাই, সুতরাং আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। কারণ ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আই ইট রাইস এর মধ্যে আই হচ্ছে সাবজেক্ট, কারণ ভার্বকে কে দ্বারা প্রশ্ন করা হয়েছে। ভার্বকে কে দ্বারা বা কারা দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। এইবার আসো অবজেক্ট। অবজেক্ট বের করতে হলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যাবে তাকে হচ্ছে অবজেক্ট বলা হয়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলা হবে। আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ইট হচ্ছে ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করো আমি কি খাই, তখন উত্তর আসবে আমি রাইস খাই, সুতরাং রাইস হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট বের করতে হলে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, অবজেক্ট বের করতে হলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে আমরা সাবজেক্ট পাবো, ভার্ব পাবো। এটা যদি বুঝে থাকো, এবার স্ট্রাকচার দিকে খেয়াল করো। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্ট চিনি, ভার্বের প্রেজেন্ট ফর্ম চিনি, অবজেক্ট চিনি, তাহলে তিনটা জিনিসই আমরা চিনতে পেরেছি। এই মুহূর্তে এখন আমরা কি করব, এই মুহূর্তে আমরা হচ্ছে এই সেন্টেন্স দিয়ে আমরা एग्जांपल করব এই স্ট্রাকচার অনুযায়ী। যেমন আমি एग्जांपल লিখি, প্রথমে একটা সেন্টেন্স লিখি, আমি একটি বই পড়ি। এই যে একটা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্সের এখন ইংলিশ করব। তো প্রথমে সাবজেক্ট, আমি একটি বই পড়ি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি। তারপর হচ্ছে ভার্ব, আমি একটি বই পড়ি, এখানে ভার্ব হচ্ছে পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড, রিড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড।
তাহলে আমরা লিখলাম আই রিড, কি পড়ি, অবজেক্ট এ বুক, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এইবার আমরা এটা করলাম, এবার এটা নেগেটিভ রূপটা আমরা করব। আমি একটি বই পড়ি না, আমি একটি বই পড়ি না। এইখানে দেখো এই যে না, নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে না বোধক করার জন্য ডু নট অথবা ডাজ নট যুক্ত করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট দিতে হয়। কোথায় ডু নট দিতে হবে, কোথায় ডাজ নট দিতে হবে, এটা আমরা একটু পরেই শিখবো। এখন আপাতত মনে করি ডু নটটা। তো আমি একটি বই পড়ি না, প্রথমেই সাবজেক্ট লিখলাম আই, এর সাথে নেগেটিভের জন্য লিখবো ডু নট, আই ডু নট। তারপর হচ্ছে ভার্ব রিড, আই ডু নট রিড এ বুক, আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড আ বুক। আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড আ বুক, আমি একটি বই পড়ি না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম দুইটা সেন্টেন্স আমরা করলাম, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড আ বুক, দুইটা সেন্টেন্স করলাম। এই মুহূর্তে আমরা করব 3 নাম্বারটা, অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্ম, অর্থাৎ আমি একটি বই পড়ি, এটা ইন্টারোগেটিভটা কি, প্রশ্নবোধক সেন্টেন্সটা কি হবে। আমি কি একটি বই পড়ি, এই সেন্টেন্সটা দিকে খেয়াল করো, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমি কি একটি বই পড়ি, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি একটি বই পড়ি, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, ডুটা প্রথমে আসবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বা ডাজ, তো আমরা ডুটাকে প্রথমে নিয়ে আসছি, তারপর সাবজেক্ট হচ্ছে আই, ডু আই, তারপর হচ্ছে ভার্ব read, do I read a book, প্রশ্নবোধক চিহ্ন, do I read a book, আমি কি একটি বই পড়ি, আমি কি একটি বই পড়ি, এটা একটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসেছি। এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে চাই, আমি কি একটি বই পড়ি না, ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে এক নম্বর হচ্ছে না বোধক, আর একটা হচ্ছে প্রশ্নবোধক। না বোধক এবং প্রশ্নবোধক, না বোধকের জন্য আমরা দিব নট, আর প্রশ্নবোধকের জন্য দিব ডু বা ডাজ। তো ডু নট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, আর ডাজ নট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজন্ট। তাহলে এইখানে আমাদেরকে প্রথমেই, যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ ডু নট বা এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, এটা প্রথমেই লিখতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট আই, ডোন্ট আই রিড আ বুক, ডোন্ট আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি না। তাহলে চারটা সেন্টেন্স করেছি, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড আ বুক, আমি কি একটি বই পড়ি, ডু আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি না, ডোন্ট আই রিড আ বুক। স্ট্রাকচার অনুযায়ী চারটা সেন্টেন্স করেছি, আশা করি বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমরা একটা নোট শিখাবো তোমাদেরকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নোট। নোটটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমি এখানে লিখলাম থার্ড
পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইখানে থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে দুইটা অংশ যদি আমরা ভাগ করি, এক পাশে হচ্ছে থার্ড পারসন আর এক পাশে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসনটা এসেছে মূলত পারসন থেকে। পারসন মানে পুরুষ এই বা ব্যক্তি। এই পারসন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন, আর একটা হচ্ছে সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে থার্ড পারসন। পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনটা? ফার্স্ট পারসন হচ্ছে আমি এক নম্বরে আছি, আমি হচ্ছে ফার্স্ট পারসন। যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন, আর যার সাথে কথা বলে সে হচ্ছে সেকেন্ড পারসন। অর্থাৎ আমি আর তুমি যদি কথা বলি, আমি এক নম্বরে আছি, আমি ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত পারসন আছে সব হচ্ছে থার্ড পারসন। যেমন হি, শি, রহিম, ইট, দে, এগুলো হচ্ছে সব থার্ড পারসন। আবার আই এর প্লুরাল ফর্ম যদি উই হয়, এটাও ফার্স্ট পারসন। ইউ এর প্লুরাল ফর্ম ইউ, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো সেকেন্ড পারসন। আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন। হি, শি, রহিম, ইট, এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এইবার এই অংশে আসো সিঙ্গুলার নাম্বার। এটা এসেছে মূলত নাম্বার থেকে। নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা বা বচন। এই নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার একটা উদাহরণ হচ্ছে আই, আমি, এটার প্লুরাল ফর্ম হচ্ছে উই। হি, এটার প্লুরাল ফর্ম হচ্ছে দে। অর্থাৎ যেমন বুক, বুকস, আই, উই, হি, দে। তাহলে আমরা দুইটা বিষয় পড়ছি, পারসন এবং নাম্বার। এখন একটা উদাহরণ বলো যেটা একই সাথে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার। যেমন একটা উদাহরণ যদি আমরা বলি হি, এটা থার্ড পারসন আবার এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা নিয়মে পড়ছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন, অর্থাৎ এরকম যদি হি, শি, রহিম, এরকম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমরা এখন এটা দিয়ে একটা উদাহরণ লিখি। এটা আমি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন একটা আমি एग्जांपल লিখি, সে একটি বই পড়ে। সে একটি বই পড়ে। এই সেন্টেন্সের ইংলিশ যদি আমরা লিখি, সাবজেক্ট হচ্ছে হি, সে ইংরেজি হচ্ছে হি, তো আমরা লিখলাম হি। তারপর হচ্ছে পড়া, ভার্ব রিড, হি রিড। এইভাবে দেখো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা পড়ছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। হি রিডস আ বুক। এবার এটা নেগেটিভ রূপটা আমরা লিখি, সে একটি বই পড়ে না। সে একটি বই পড়ে না। এইখানে হচ্ছে না বোধক আছে, না বোধক থাকলে আমরা জানি ডু নট বা ডাজ নট যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট, অন্য ক্ষেত্রে ডু নট। তাহলে হি ডাজ নট রিড আ বুক, শি ডাজ নট রিড আ বুক, সে একটি বই পড়ে না। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এইখানে ডাজ নট যুক্ত হয়েছে। তবে এখানে ভার্বের সাথে এস হয় নাই কেন? কারণ ডাজ এর মধ্যে তো এস আছে, এইজন্য আলাদা ভার্বের সাথে এস দিতে হবে না। সো সে একটি বই পড়ে, হি রিডস আ বুক। সে একটি বই পড়ে না, হি ডাজ নট রিড আ বুক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করার জন্য ডাজ নট দিতে হবে, এইজন্য আমরা হি ডাজ নট দিয়েছি। এইবার আসো ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ এই দুইটা জিনিস করব। সে কি একটি বই পড়ে?
সে কি একটি বই পড়ে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এই যে দেখো শেষে ইন্টারোগেটিভ সাইন আছে। প্রশ্নবোধক বাক্য হলে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট ডাজ হি, তারপর হচ্ছে ভার্ব ডাজ হি রিড আ বুক। ডাজ হি রিড আ বুক, সে কি একটি বই পড়ে। ইন্টারোগেটিভ এই যে হওয়ার কারণে ডাজটা প্রথমে চলে আসছে, তো এবং সাবজেক্ট হি, তাই ডাজ বসছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে। ডাজ হি রিড আ বুক। এবার হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। সে কি একটি বই পড়ে না, তাহলে এটাতে কি হবে, doesn't he read a book, সে কি একটি বই পড়ে না। অর্থাৎ এইখানে না বোধকের জন্য হচ্ছে না, আর প্রশ্নবোধকের জন্য হচ্ছে, প্রশ্নবোধকের জন্য হচ্ছে ডাজ, আর না বোধকের জন্য হচ্ছে নট। ডাজ নট, এটা সংক্ষিপ্ত হচ্ছে ডাজন্ট। তাহলে সাবজেক্ট রিড আ বুক, ডাজন্ট হি রিড আ বুক। তাহলে চারটা জিনিস শিখছি। সে একটি বই পড়ে, হি রিডস আ বুক। সে একটি বই পড়ে না, হি ডাজ নট রিড আ বুক। সে কি একটি বই পড়ে, ডাজ হি রিড আ বুক। সে কি একটি বই পড়ে না, ডাজন্ট হি রিড আ বুক। এই হচ্ছে টোটাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকের এই ভিডিওতে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, যেগুলো ফুল টেন্সে আমাদেরকে হেল্প করবে বোঝার জন্য। ওই সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। আশা করি তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো, যে লেকচারটা আমি দিয়েছি সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে টেন্স থেকে, তাহলে তোমরা অনেক ভালো করতে পারবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।